গ্লুকোজ বা পলিস্যাকারাইড, গ্লুকোজ না সরি যে কোনো ধরনের পলিস্যাকারাইড বা বহু শর্করার ডাইজেশন কিন্তু মূলত শুরু হয় আমাদের মুখগহ্বরে অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। স্যালাইভারি গ্ল্যান্ড একটা এনজাইম সিক্রেট করে বা উৎসেচক, সেটার নাম কি? সেই উৎসেচকের নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। যেগুলো মূলত যে খাবারগুলো আমরা স্টার্চ হিসেবে গ্রহণ করি অর্থাৎ ভাত বা এই ধরনের খাবার, সেইখানে মূলত ডাইজেশনটাকে স্টার্ট করার জন্য। এরপর স্টমাকে খাবারটা আসে, স্যালাইভারি অ্যামাইলেজ কী করছে? খাবারের সাথে মিশে কিছুটা কার্বোহাইড্রেটের ডাইজেশন করে, কার্বোহাইড্রেটের হাফ ডাইজেশন করছে, কমপ্লিট ডাইজেশন কিন্তু হয় না। তাহলে কিছুটা ডাইস্যাকারাইডের পলিস্যাকারাইডগুলো ভেঙে খাবারটা ডাইস্যাকারাইডে পরিণত হচ্ছে। ডাইস্যাকারাইডে পরিণত হবার খাবার যে দলাগুলো, সেগুলোকে কী বলা হয়? খাবারের মণ্ড বা বোলাস। মণ্ড বা বোলাসগুলো তারপর ইসোফেগাস দিয়ে ক্রমসংকোচন বা পেরিস্টলটিক মুভমেন্টের মধ্যে দিয়ে ডাইরেক্টলি খাদ্যনালী দিয়ে স্টমাকে আসছে বা পাকস্থলিতে আসছে। পাকস্থলিতে দেয়ার ইজ নো কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইম। পাকস্থলিতে কার্বোহাইড্রেটের কোনো ডাইজেশন হয় না, একমাত্র দুগ্ধ জাতীয় খাবার ছাড়া, সেটাও একদম বাচ্চাদের ক্ষেত্রে একমাত্র কেসিন নির্গত হয়। তারপরে খাবারটা পাকস্থলী থেকে নিচের দিকে নামছে, নেমে প্রথমে কোথায় ঢুকছে? আমাদের ক্ষুদ্রান্ত্রে বা ইন্টেস্টিনে। ক্ষুদ্রান্ত্রের প্রথম পার্টটা হচ্ছে ডিওডেনাম, তারপর জেজুনাম হিউম্যানের ক্ষেত্রে, দেন ইলিয়াম। আমরা তো ফিজিওলজি পড়ছি, দেন হিউম্যানের ক্ষেত্রে। তো ডিওডেনাম পার্টে যখন খাবারটা আসছে তখন কিন্তু ওর কার্বোহাইড্রেটের মেন ডাইজেশনটা কমপ্লিট হচ্ছে। তখন কি হচ্ছে? ডিওডেনাম পার্টে যেগুলো ডাইস্যাকারাইড ছিল বা যেগুলো টিল নাও পলিস্যাকারাইড হয়ে আছে, সেগুলো ভেঙে ভেঙে সবকটা মনোস্যাকারাইডে পরিণত হচ্ছে। ইন্টেস্টিনটা কীরকম? ইন্টেস্টিনটা ইজ জাস্ট লাইক এ রাবার টিউব, অর্থাৎ একটা রাবার টিউব যদি আমরা ভাবি, টিউবের গাটা হচ্ছে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, এর ভেতরে লুমেনটা দিয়ে খাবারটা আসছে। এবার যেই খাবারগুলো মনোস্যাকারাইডে পরিণত হচ্ছে, সেই মুহূর্তে ইন্টেস্টিনের গা দিয়ে, ইন্টেস্টিনের এপিথেলিয়াল সেল দিয়ে আমার ডাইরেক্টলি ইনটেক হচ্ছে কি? ইনটেক হচ্ছে তোর মনোস্যাকারাইডটা, অর্থাৎ একদম সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেটটা, সেটা একমাত্র ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল বা লুমেন দিয়ে অ্যাবজর্বড হবে। এবং তারপর যেটা আনডাইজেস্টেড খাবার, মূলত কার্বোহাইড্রেট আনডাইজেস্টেড থাকে না, মাংস বা মাছ জাতীয় প্রোটিন জাতীয় খাবার বা লিপিড জাতীয় খাবার বেশি আনডাইজেস্টেড থাকে। আনডাইজেস্টেড পোর্শনটা বৃহদন্ত্রে বা কোলনে পৌঁছবে এবং সেখান থেকে ডাইরেক্টলি বাইরে বেরিয়ে যাবে। গোয়িং টু নেক্সট স্লাইড। তাহলে ডাইজেশন অফ কার্বোহাইড্রেটকে আমরা চারটে মেন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাউথ, প্রথম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ, স্টমাক নো এনজাইমস, কোনো ডাইজেশন হয় না, প্যানক্রিয়াস। আচ্ছা, ইন্টেস্টিনের সঙ্গে লাগোয়া থাকে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসেও প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সিক্রেট হয়, সেটা ডাইরেক্টলি ইন্টেস্টিনে এসে কার্বোহাইড্রেটের ডাইজেশনে হেল্প করে। প্যানক্রিয়াস থেকে বেরোচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, চলে আসছে ইন্টেস্টিনে, এবং ইন্টেস্টিন থেকে বেরোচ্ছে ডেক্সট্রিনেস, মাল্টেস, আইসোমল্টেস, সুক্রেজ এবং ল্যাকটেস। অল আর ইনভলভড ইন দ্য ডাইজেশন অফ দ্য ডাইস্যাকারাইড। এবং এগুলো কি? ডাইস্যাকারাইডগুলোকে ভেঙে মনোস্যাকারাইডে পরিণত করবে। পরিণত হবার পর সেই মনোস্যাকারাইডগুলো ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল দিয়ে অ্যাবজর্ব হবে। অর্থাৎ খাদ্যের আলটিমেট ডাইজেশনের পর মেন ভূমিকাটা কি? সেটা শোষিত হওয়া, শোষিত হয়ে সেটা সেলের মধ্যে ঢোকা, সেলে অ্যাবজর্ব হওয়া, এবং তারপর সেখান থেকে গ্লুকোজ ট্রান্সপোর্টার দিয়ে রক্তে যাবে, রক্ত থেকে লিভারে যাবে, সেখানে গিয়ে লিভারে আবার সেটা গ্লাইকোজেন বা সঞ্চিত শ্বেতসার হিসেবে আমার শরীরে জমা থাকবে। ঠিক আছে? অর্থাৎ যখন আমরা স্টারভেশনে থাকবো, আমরা উপোস করে থাকবো, তখন আমাদের শরীরে পুষ্টি বা নিউট্রিশন যোগাবে ওই স্টার্ভড কার্বোহাইড্রেটগুলো। সেগুলো কী হিসেবে থাকে? লিভারে গ্লাইকোজেন হিসেবে, কিন্তু যাচ্ছে সোর্স কি? মনোস্যাকারাইড আফটার ডাইজেশন। ঠিক আছে, এটুকু বোঝা গেল। গোয়িং টু নেক্সট স্লাইড। তাহলে ডাইজেশন ইন মাউথ। ডাইজেশন ইন মাউথ যদি আমরা ভাবি, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট স্টার্টস অ্যাট দ্য মাউথ। ইন মাউথ ফুড আন্ডারগোস মাস্টিকেশন। আমরা প্রথমে খাবারটাকে চিবোই, মিষ্টিটা খেলেও সেটাকে আমরা চিবোই, তো টুকরো টুকরো করি। ডিউরিং মাস্টিকেশন ফুড কামস ইন কন্ট্যাক্ট উইথ স্যালাইভা। এবং যখন আমরা খাবারটা চিবোই তখন খাবারের সঙ্গে লালা রসটা মিশছে, স্যালাইভাটা মিশছে। স্যালাইভা কোত্থেকে বেরোচ্ছে? স্যালাইভারি অ্যামাইলেজ হিসেবে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। স্যালাইভা কন্টেইন স্যালাইভারি অ্যামাইলেজ, মূলত টায়ালিন। ঠিক আছে, সিদ্ধ শ্বেতসার, ডেক্সট্রিন এগুলোকে মেনলি ডাইজেস্ট করে। স্যালাইভারি অ্যামাইলেজের কাজ কি? ইট রিকোয়ার্স ক্লোরিন আয়ন ফর অ্যাক্টিভেশন অ্যাট পিএইচ 6.7। আমাদের মুখের মধ্যে পিএইচ কত? তাহলে 6.7। সেই পিএইচে স্যালাইভারি অ্যামাইলেজ হাইড্রোলেজ করছে কাকে? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড অ্যাট র্যান্ডম ডিপ ইনসাইড পলিস্যাকারাইড। কী কী পলিস্যাকারাইড আমরা মূলত খাই? স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো।
তার যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, অর্থাৎ প্রত্যেকটা পলিস্যাকারাইডের মধ্যে যে ব্রাঞ্চিং হয়ে আছে মনোস্যাকারাইডগুলো, সেই ব্রাঞ্চিংয়ের স্ট্রাকচারটা কি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আলফা রিজিয়ানে 1,4 সি কার্বন 1 এবং কার্বন 4, দুটো মনোস্যাকারাইডের একটার কার্বন 1 একটার কার্বন 4 রিজিয়ানের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হচ্ছে। গ্লাইকোসাইডিক বন্ড মানে দুটো সিঙ্গেল কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ড তৈরি হয়, দ্যাট ইজ নোন অ্যাজ গ্লাইকোসাইডিক বন্ড. In that glycosidic bond actually is broken by the salivary amylase at pH 6.7 starting at our tongue or জিভ বা লালারসের মধ্যে. গ্লাইকোজেন মলিকুল এই দেখ আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখতে পাচ্ছিস, এই যে এই হলুদ হলুদ প্রত্যেকটা বল হচ্ছে কি এক একটা আমার মনোস্যাকারাইড, প্রত্যেকটা বল এক একটা মনোস্যাকারাইড। এই প্রত্যেকটা মনোস্যাকারাইডের মধ্যে যে বন্ডগুলো সেটা কি আলফা 1,4 গ্লাইকোসাইড। আমি একটু পরীক্ষায় কোশ্চেন দেবো এগুলো, কিন্তু মাথায় রাখবে। এই আলফা 1,4 গ্লাইকোসাইড লিঙ্কেজকে ভাঙছে কি আলফা অ্যামাইলেস, ভেঙে কি করছে ডেক্সট্রিন, মল্টোট্রায়োস, মল্টোস, আইসোমল্টোস। কী কী ডাইস্যাকারাইডে পরিণত করছে? একটা ডেক্সট্রিন, সেটা অলিগোস্যাকারাইড 3 থেকে 10 শর্করাযুক্ত, মল্টোট্রায়োস 3 শর্করাযুক্ত মল্টোট্রায়োস, মল্টোস 2 শর্করাযুক্ত, আইসোমল্টোস, মল্টোজেরই আর একটা রূপ হচ্ছে আইসোমল্টোস। ঠিক আছে। ডাইজেশন ইন স্টমাক, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট টেম্পোরারিলি স্টপস ইন দ্য স্টমাক। স্টমাকে কোনো ডাইজেশন হয় না। দ্য অ্যাকশন অফ দ্য স্যালাইভারি অ্যামাইলেজ স্টপস ইন স্টমাক বিকজ অফ হাই অ্যাক্টিভিটি অফ স্টমাক। কারণ কি ডাইজেশন অফ কার্বোহাইড্রেট হতে গেলে পিএইচটা একটু অ্যালকালাইনের কাছাকাছি লাগছে। আমরা দেখলাম মুখবিবরে 6.7, আবার অ্যালকালাইন পিএইচ কোথায় পাবো? ইন্টেস্টিনে। কিন্তু স্টমাকের পিএইচ কত? 2, 3, 1.2, HCl এনভায়রনমেন্ট। তাহলে সেখানে কি ডাইজেশন হবে? কার্বোহাইড্রেটের হবে না। দ্য অ্যাকশন অফ দ্য স্যালাইভারি অ্যামাইলেজ স্টপস ইন স্টমাক বিকজ অফ হাই অ্যাক্টিভিটি অফ দ্য স্টমাক। নো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইমস অ্যাভেলেবল ইন দ্য গ্যাস্ট্রিক জুস, অর্থাৎ কোনো কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম গ্যাস্ট্রিক জুসে এখানে পাওয়া যাচ্ছে না। Now again digestion starts after salivary amylase activity, after the mouth cavity, again in intestine. ইন্টেস্টিনের ফার্স্ট পার্টে ডিওডেনামেই শুরু হচ্ছে এবং সেখানে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এসেও ইন্টেস্টিনের সাথে মিশছে। কী হচ্ছে? ফার্দার ডাইজেশন অফ দ্য কার্বোহাইড্রেট অকার্স ইন স্মল ইন্টেস্টিন বাই প্যানক্রিয়েটিক এনজাইমস। ফুড বোলাস reaches the small intestine from stomach where it meets the pancreatic juice, অর্থাৎ এখানে খাবারের বোলগুলো অর্থাৎ অর্ধপাচিত যে খাবার কার্বোহাইড্রেট যুক্ত সেগুলো স্মল ইন্টেস্টিন বা ডিওডেনামে পৌঁছচ্ছে ফ্রম স্টমাক where it meets the pancreatic juice. Pancreatic juice contain enzyme called pancreatic amylase. তার আরেকটা নাম কি? অ্যামাইলপসিন। প্যানক্রিয়েটিক অ্যামাইলেসের আরেকটা নাম কি? অ্যামাইলপসিন। Similar to salivary amylase. There are two phases of intestinal digestion. Digestion due to pancreatic amylase, অর্থাৎ প্যানক্রিয়েটিক অ্যামাইলেস ডাইজেশন করছে, আর একটা হচ্ছে ডাইজেশন ডিউ টু ইন্টেস্টিনাল অ্যামাইলেস, অর্থাৎ ইন্টেস্টিন থেকে নিজস্ব ইন্টেস্টিন থেকে স্বীকৃত হচ্ছে যে এনজাইমগুলো সেগুলো কার্বোহাইড্রেটের ডাইজেশন করছে। অ্যাকশন অফ দ্য প্যানক্রিয়েটিক অ্যামাইলেস। প্যানক্রিয়েটিক অ্যামাইলেস প্রথমেই ওই যে মুখে ডেক্সট্রিনগুলো তৈরি হলো 3 থেকে 10 কার্বনযুক্ত অলিগোস্যাকারাইড, সেগুলো তো এবার ইন্টেস্টিনে পৌঁছেছে। যে মুহূর্তে ইন্টেস্টিনে পেলো প্যানক্রিয়েটিক অ্যামাইলেস, আলফা অ্যামাইলেস। কী অ্যামাইলেস? প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেস। আবার ওর উপর কাজ করলে একই, কিন্তু স্যালাইভারিতেও আলফা অ্যামাইলেস, এখানেও আলফা অ্যামাইলেস। এগেইন মাঝখানের 1,4 বন্ডগুলোকে ব্রেক করে লিমিট ডেস্ট্রিন। দেখো আরও ছোটো অলিস্যাকারাইড, আগেরগুলো ছিল 10 থেকে 20, এগুলো আরও ছোটো অলিগোস্যাকারাইড, অর্থাৎ একমাত্র 3 থেকে 5, 10-এর মধ্যে মনোস্যাকারাইডের সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5 মনোস্যাকারাইড যুক্ত। দেখতে পাচ্ছ লিমিট ডেস্ট্রিনটা 5টা মনোস্যাকারাইড আছে, 5টা বল আছে। মল্টোট্রায়োস 3টে মনোস্যাকারাইড যুক্ত, অর্থাৎ 3টে গ্লুকোজযুক্ত মল্টোট্রায়োস বা মল্টোস, 2টো গ্লুকোজযুক্ত মল্টোস বা আইসোমল্টোসে পরিণত করলো, তাকে ডেক্সট্রিনকে ভেঙে কে করলো? এটা প্যানক্রিয়েটিক অ্যামাইলেস। এরপর এর ওপর কাজ করবে ইন্টেস্টিনাল অ্যামাইলেস, অর্থাৎ যেগুলো মন্ড হয়ে পৌঁছেছিল হাফ ডাইজেস্টেড সেগুলোকে ভেঙে একদম ছোটো ছোটো টুকরোতে পরিণত করলো কে? প্যানক্রিয়াস থেকে নির্গত প্যানক্রিয়েটিক অ্যামাইলেস, এবং সেই ছোটো টুকরোকে একদম মনোস্যাকারাইডে পরিণত করবে কি? ইন্টেস্টিনাল অ্যামাইলেস।
ফাংশন অফ দ্য ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার এনজাইম। প্রথম হচ্ছে ইন্টেস্টিনের থেকে কী কী এনজাইম তাহলে বেরোচ্ছে। একটা হচ্ছে মল্টেজ, এই যে দেখলাম এক্ষুনি মল্টোজ পেলো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ ভাঙার পরে। মল্টোজকে কে ব্রেক করবে? মল্টেজ। আচ্ছা, যে কোনো সাবস্ট্রেটকে যখন এনজাইম ভাঙে, যে সাবস্ট্রেটের উপর এনজাইমটা কাজ করে সেই সাবস্ট্রেটের নামের সঙ্গে এস যুক্ত করা হয়। যেমন মল্টোজকে ভাঙছে, তাই এর নাম হচ্ছে, এনজাইমটার নাম কি? মল্টেজ। ভেঙে কি করছে? দুটো গ্লুকোজ মলিকুলে পরিণত করছে। আইসোমল্টোজ, তাকে কে ভাঙছে? আইসোমল্টেজ। ভেঙে সেটাও দুটো গ্লুকোজ মলিকুলে পরিণত হচ্ছে। সব ইন্টেস্টিনেই হচ্ছে কিন্তু, এবং এগুলো করছে কে? এই এনজাইমগুলো কোত্থেকে সিক্রেটেড হচ্ছে? সব ইন্টেস্টিন থেকে। ঠিক আছে। সুক্রোজ, ডেক্সট্রিন থেকে কিছু সুক্রোজও পাওয়া গেছে, কিছু খাবারের মাধ্যমে ঢুকেছে ইন্টেস্টিনে। সুক্রেজ ভাঙছে, সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করছে। ল্যাকটোজ বেরিয়েছে, ল্যাকটেজ ভাঙছে, ল্যাকটোজকে গ্লুকোজ আর গ্যালাক্টোজে পরিণত হচ্ছে। এগুলো সবকটা তো আলটিমেটলি পরিণত হচ্ছে কি? মনোস্যাকারাইডে, কারণ মনোস্যাকারাইডটা ইন্টেস্টিন দিয়ে অ্যাবজর্ব হবে। লিপিড ডেক্সট্রিন, সেটাকে ভাঙছে কে? ডেক্সট্রিনেস, ভেঙে গ্লুকোজ, মল্টোজ এবং মল্টোট্রায়োজ তৈরি করছে। এবার এই গ্লুকোজ, মল্টোট্রায়োজ যেই তৈরি হলো, আবার তার উপর মল্টেজ, আইসোমল্টেজ এগুলো কাজ করে গ্লুকোজে ভেঙে দেয়। ক্লিয়ার? তাহলে ইন্টেস্টিনাল এনজাইম কী করে কাজ করছে? তাহলে ডাইজেশন অফ দ্য কার্বোহাইড্রেট আমরা যদি ফ্লো ডায়াগ্রামে দেখি, ডায়াটারি কার্বোহাইড্রেট যেটা আমরা খাবারের মধ্যে নিচ্ছি, তার সঙ্গে পাচ্ছি মূলত 3 ধরনের কার্বোহাইড্রেট: পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড প্রথমে পাই না ইন্টেস্টিনে, সেটা পরিণত হচ্ছে মনোস্যাকারাইডে। মূলত খাচ্ছি পলিস্যাকারাইড, তার উপর কাজ করছে প্রথমে স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, দেন ডেক্সট্রিন কাজ করছে, দেন ডেক্সট্রিন ভাগছে ইন্টেস্টিনে, তার উপর কাজ করছে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, আর ডাইস্যাকারাইড যেগুলো ঢুকছে ইন্টেস্টিনে, তার উপর ইন্টেস্টিনাল এবং প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ কাজ করে সেগুলোকে মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ থেকে ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে পরিণত করছে বা আলটিমেটলি মনোস্যাকারাইডে পরিণত করছে। তাহলে এই হচ্ছে আমার ডায়েটারি, বা আমি যে খাবারগুলো কার্বোহাইড্রেট হিসেবে খাচ্ছি, গ্রহণ করছি, তার একটা ফ্লো চার্ট অফ দ্য ডাইজেশন। এই চার্টটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। ছোট্ট 2 থেকে 3 নম্বরের যদি কোশ্চেন আসে, ডায়েটারি কার্বোহাইড্রেটের ডাইজেশন বাই ফ্লো ডায়াগ্রাম এক্সপ্লেন করো, এইটা দেবে। ঠিক আছে, আমি কোশ্চেন সব বলে দেবো আফটার কমপ্লিটিং দ্য চ্যাপ্টার। ওয়াই সেলুলোজ ইজ নট ডাইজেস্টেড। এবার তাহলে প্রশ্ন হতে পারে, ম্যাম তাহলে আমরা ফাইবার জাতীয় খাবার খাই না কেন? যাদের দেখবে কনস্টিপেশন হয় তাদেরকে ডাক্তাররা প্রেসক্রাইব করে ইসবগুল খেতে আফটার দ্য ডিনার। ইসবগুলো কী হয়? 1 গ্লাস জলে বা গরম জলে ডাইরেক্টলি খেয়ে নিতে হয়। তাতে কী থাকে? মেনলি ফাইবার থাকে, সেলুলোজ থাকে, সেলুলোজ ফাইবার বা কাঠ জাতীয় ফাইবার। বাট উই ক্যানট ডাইজেস্ট ইট। কেন? বিকজ উই ডাউন্ট হ্যাভ বিটা অ্যামাইলেজ ইন আওয়ার বডি। আমাদের কি আছে? আলফা অ্যামাইলেজ, যেটা ভাত জাতীয় পলিস্যাকারাইড হিসেবে আমরা কী খাচ্ছি? ভাত খাচ্ছি, স্টার্চ বা শ্বেতসার। কিন্তু সেলুলোজে কী থাকছে? বিটা অ্যামাইলেজ, বিটা বন্ড থাকছে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক, তার সঙ্গে বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ থাকছে। সেই বিটা অ্যামাইলেজ কিন্তু আমার নেই, আমার শরীর বিটা অ্যামাইলেজ নির্গত করতে পারে না। তাই উই অ্যাকচুয়ালি ইফ উই টেক ফাইবার জাতীয় খাবার বা সেলুলোজ, ডাইরেক্টলি ইট গোজ টু আওয়ার কোলন বা বৃহদন্ত্র, এবং ইট অ্যাকচুয়ালি স্টিমুলেটস দ্য কী বলবো, প্রোডাকশন অফ দ্য ফিসেস, অর্থাৎ আমাদের মানে ফিশেস বা আমাদের স্টুল যেটা, সেটা তৈরি করতে এটা হেল্প করছে। কারণ ডাইরেক্টলি খাবারটাকে ভারী করে ও নিচে নিয়ে নামছে, আনডাইজেস্টেড ফুডটার সাথে মিশিয়ে ওটাকে নিয়ে কোলনের মধ্যে নিচে নেমে আসছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ফাইবার ইজ প্রেসক্রাইবড ফর দ্য পেশেন্ট অফ দ্য কনস্টিপেশন। আচ্ছা, ফাইবার জাতীয় খাবারের সাইড এফেক্ট খুব বেশি তো খেলে তোমার পেটে ব্যথা করবে, এক্সেসিভ পায়খানা হবে, কিন্তু তাদের কনস্টিপেশন, পায়খানাটা হচ্ছেই না, তাদের তো খেতেই হবে। তাদের তো কনস্টিপেশন হলে তো আরও প্রবলেম, সেখানে তো মানে ফিশার বা ফিস্টুলা বা পাইলস হতে পারে, সেখানে তো ব্লাড বেরোবে প্রচণ্ড। যদি ব্লাড পায়খানা যদি খুব শক্ত হয়ে যায় কারো স্টুল, তাহলে এক্সেসিভ স্টুল হার্ড হয়ে গেলে তার সেখানে রক্ত পড়ে, সেটা তো আরও পেনফুল। আদারওয়াইজ তুমি যদি এক্সেসিভ পরিমাণ ফাইবার খাও, তাহলে তোমার এক্সেসিভ ডায়েটারি হতে পারে, প্রবলেম হতে পারে, সেটা কখনোই করা উচিত। ঠিক আছে, সেটা কেউ করেও না, নর্মালি খেতেও খুব বাজে, কেউ খেতেও পারে না ওটা। আর যাদের এমনিতেই প্রবলেম, যাদের এমনিতেই লিভারের প্রবলেম, তাদের এসব কিছু করতেই হয় না। তারা সলিড খাবার নর্মালি ভাত, রুটি আর ডাল ছাড়া, আলু সেদ্ধ ছাড়া খেলেই, স্পাইসি ফুড কিছু খেলেই তাদের এক্সেসিভ স্টুল পাস হয়, কারণ তারা ক্রনিক ডিসেন্ট্রি বা ক্রনিক কোনো লিভার ইনফেকশনের পেশেন্ট।
সেলুলোজ ইজ পলিস্যাকারাইড ফাউন্ড ইন মেনলি প্ল্যান্টস। প্ল্যান্টের সেল ওয়ালে সেলুলোজ থাকে আমরা জানি। ইট কন্টেন্টস বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। হিউম্যানস ক্যানট সিনথেসাইজ দ্য এনজাইম হুইচ ক্যান ব্রেক বিটা গ্লাইকো, অর্থাৎ বিটা 1,4 অ্যামাইলেজ আমাদের নেই। So cellulose is not digested by humans, but although is not digested, it is one of the কটা বাজে, দুটো বেজে গেছে, ঠিক আছে 2:10 অবধি পড়িয়ে দিচ্ছি। তারপর তোদের কি ক্লাস আছে আবার 2টো থেকে? আচ্ছা 2টো বাজলে বলি। But although is not digested, it is one of the important component in the diet. Because undigested cellulose provide bulk, একটু ধরবি তাহলে আমারও একটু এটা হবে, এটা করে দেবো তাহলে আমারও নিজে করা। Because undigested cellulose provide bulk as fiber in the diet. Fibers help in intestinal mobility as a stool softener. ঠিক আছে, যেটা আমি বললাম যাদের কনস্টিপেশন আছে তাদেরকে। তাহলে আলটিমেটলি তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশন হয়ে কিসে পরিণত হচ্ছে? ইন্টেস্টিনাল লুমেনে ইন মোনোস্যাকারাইড। কী কী? গ্লুকোজ, গ্যালাক্টোজ ইত্যাদি, ফ্রুক্টোজ ইত্যাদি। সেইগুলো আলটিমেটলি তাহলে কী হবে? আলটিমেট খাবারের পাচনের ভূমিকা কী সেটা আলটিমেটলি যাতে সো দ্যাট ইট ইজ ফর্ম, সো দ্যাট ইট ইজ ক্যান বি অ্যাবজর্বড, যেটা আমাদের সেল দ্বারা শোষিত হয় এবং সেল শোষিত করে সেটা ব্লাডে পাঠাবে, ব্লাড থেকে লিভারে যাবে, লিভার উইল স্টোর ইট অ্যাজ দ্য গ্লাইকোজেন বাই গ্লাইকোজেনেসিস। অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট তাই জন্য দরকার। দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য কার্বোহাইড্রেট ডাইজেশন ইন দ্য ইন্টেস্টিনাল লুমেন আলটিমেটলি উইল প্রডিউস glucose, fructose and galactose. These are readily absorbed through the intestinal mucosa. কি বললাম? ইন্টেস্টিনাল লুমেনটা কি রাবারের টিউবের মতো, তার গায়ে এপিথেলিয়াল সেল, সেই এপিথেলিয়াল সেলগুলো ডাইরেক্টলি অ্যাবজর্ব করবে, অর্থাৎ সেগুলোকে কি বলছি? ইন্টেস্টিনাল মিউকোসাল সেল। একটা টিউব, তার গায়ে যে লেয়ারটা রয়েছে তার যে সেলগুলো ইন্টেস্টিনাল মিউকোসাল সেল ডাইরেক্টলি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজকে লুমেন থেকে অ্যাবজর্ব করছে। টু মেকানিজমস আর রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অফ দিস সুগারস। একটা হচ্ছে ফেসিলিটি, কিন্তু সেটা ডাইরেক্টলি সবসময় হচ্ছে না, তার জন্য দু ধরনের ট্রান্সপোর্ট দরকার। একটা হচ্ছে ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্ট বাই প্রোটিন। এপিথেলিয়াল সেলের গায়ে প্রোটিন থাকছে ট্রান্সপোর্টার, যেটা ট্রান্সপোর্ট করছে ডাইরেক্টলি বাই টেকিং দ্য গ্লুকোজ। আর বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ এনার্জি যেখানে লাগছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ যেখান থেকে বেশি সেখান থেকে কমের দিকে না গিয়ে ভেতরে ঢুকছে, ভেতরে বাড়ছে গ্লুকোজের কনসেন্ট্রেশন, তা সত্ত্বেও গ্লুকোজকে ভিতরে আমরা বেশি বেশি করে ঢুকাচ্ছি। তাহলে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য দরকার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তার জন্য লাগছে এপিথেলিয়াল সেলে গ্লুকোজ ট্রান্সপোর্টার, এবং আর কি লাগছে? ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট। ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট কখন হচ্ছে? দিস ইজ ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সুগার অ্যাক্রস দ্য ইন্টেস্টিনাল লুমেন অ্যান্ড মিউকোসাল সেলস। All the monosaccharides are absorbed some extent by facilitated diffusion. লুমেনে প্রথমে প্রচুর পরিমাণে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে মনোস্যাকারাইড প্রচুর বাড়ছে, তাই বাই ডিফিউশন সুগারটা লুমেনের মধ্যে থেকে ইন্টেস্টিনাল মিউকোসাল সেলের মধ্যে ঢুকবে। তাহলে সেটা ফেসিলিটেটেড ডিফিউশন, ফেসিলিটেটেড ট্রান্সপোর্টার থাকলেই সেটা ক্যারি করতে পারবে, বাই ডিফিউশন হবে। কিন্তু যদি কোনো কারণে গ্লুকোজ ইন্টেস্টিনাল লুমেন থেকে এপিথেলিয়াল সেলে অনেক ঢুকে গেছে, তাহলে এপিথেলিয়াল সেলে অনেক পরিমাণে গ্লুকোজ তৈরি হলো। এবার এপিথেলিয়াল সেলে যদি অনেক বেশি পরিমাণে গ্লুকোজ তৈরি হয়, তাহলে এপিথেলিয়াল সেলে গ্লুকোজের পরিমাণ বেশি, তার ফলেও লুমেন থেকে আমি গ্লুকোজ এপিথেলিয়াল সেলে ঢোকাচ্ছি। যতক্ষণ না লুমেনটা পুরো ফ্রি হচ্ছে, মনোস্যাকারাইড ফ্রি হচ্ছে, ততক্ষণ আমি এপিথেলিয়াল সেলে ঢুকিয়ে যাচ্ছি মিউকোসাল সেলে। তাহলে তখন কী হবে? এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, অর্থাৎ ভেতরে কনসেন্ট্রেশন বেশি বাইরে কম, তার সত্ত্বেও আমি বাইরে থেকে ভেতরে ঢোকাচ্ছি। তাহলে তার জন্য কী লাগবে? গ্লুকোজ ট্রান্সপোর্টার। এবং দেয়ার আর 7টা ডিফারেন্ট টাইপস অফ গ্লুকোজ ট্রান্সপোর্টার্স ইন আওয়ার ডিফারেন্ট এপিথেলিয়াল সেল। কিডনিতে থাকে, ইন্টেস্টিনে থাকে, ডিফারেন্ট টিস্যুতে এপিথেলিয়াল সেলে, লিভারে থাকে, ডিফারেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার থাকে। 7টা আমাদের একটু করতে হবে। SGLT1, SGLT2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, এখানে লিখবে আমি গ্যানোমের একটা পেজের ছবি দিয়ে দিয়েছি, আমি এক্ষুনি দেখা যাচ্ছে। এইটা আগে বলছি, এইটা হচ্ছে আমার ইন্টেস্টিনাল লুমেন, আর এইটা হচ্ছে দিস ইজ আওয়ার মিউকোসাল সেল। ঠিক আছে, এবার দেখো ইন্টেস্টিনাল লুমেনে প্রচুর পরিমাণে গ্লুকোজ বাড়লো, তাহলে ফেসিলিটেটেড ডিফিউশনে লাল রঙের আচ্ছা লালগুলো কি? মেনলি লবণ, যা সল্ট, সেটা সোডিয়াম আছে তার মধ্যে, তার সঙ্গে পটাশিয়াম আছে নীল রঙের, আর মনোস্যাকারাইড হচ্ছে দেখো হলদে রঙের। ইন্টেস্টিনাল লুমেনে হলদে রঙের মনোস্যাকারাইড তৈরি হচ্ছে। তাহলে মনোস্যাকারাইডগুলো ডাইরেক্টলি এর মধ্যে ফেসিলিটেটেড যত তৈরি হবে ফেসিলিটেটেড ডিফিউশনে এখান থেকে তৈরি হবে।
ঢুকবে ইন্টেস্টিনাল সেলের মধ্যে। এরপর এক্সট্রা যে মনোস্যাকারাইডগুলো পাচ্ছে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল লুমেন, এপিথেলিয়ালের গায়ে যে লুমেনটা, সেইগুলোকে যদি আমি জোর করে এখানে ঢোকাতে চাই তখন আমাকে ট্রান্সপোর্টের সাহায্য করতে হবে। তখন সেটা কখন হচ্ছে তাকে লুমেন থেকে আমার এপিথেলিয়াল সেলের মধ্যে ঢুকলো গ্লুকোজগুলো, এপিথেলিয়াল সেলে গ্লুকোজের পরিমাণ বাড়লো। এবার গ্লুকোজ আমি পাঠাতে চাইছি এখানে ব্লাডের মধ্যে। সেম 1 একটু বসে সেম 2 কমপ্লিট হয়ে যায়, তারপর নেবে। হ্যাঁ, আরো কয়েকজন আসুন। হ্যাঁ, এখানে ভেতরের ঘরে বসে, ভেতরের ঘরটায় যাও, ভেতরের ঘরে চলে এসো, সবাই ভেতরের ঘরে চলে যাও। আচ্ছা, তাহলে কি 7টা ডিফারেন্ট টাইপ অফ গ্লুকোজ ট্রান্সপোর্টার দেখতে পাওয়া যায়। গ্লুকোজ 1 to 7। GLUT1 কোথায় কাজ করছে? ব্রেন, কিডনি, প্লাসেন্টা, আরবিসি। আপটেক অফ দ্য গ্লুকোজ, অর্থাৎ লুমেন থেকে গ্লুকোজটাকে আপটেক করছে বা ব্লাড থেকে গ্লুকোজ আপটেক করছে। GLUT2 লিভার, প্যানক্রিয়াটিক বিটা সেল, অর্থাৎ প্যানক্রিয়াসের বিটা সেল গ্লুকোজটাকে আপটেক করছে ব্লাড থেকে। স্মল ইন্টেস্টিন, কিডনি, সবটাই স্মল ইন্টেস্টিন লুমেন থেকে, কিডনি ব্লাড থেকে, লিভার ব্লাড থেকে, প্যানক্রিয়াটিক বিটা সেল ব্লাড থেকে। এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ব্লাডে বেড়ে যাচ্ছে গ্লুকোজ, সেখান থেকে নিচ্ছে নিজেদের মধ্যে। দ্যাটস ওয়াই GLUT2 লাগছে আমার এনার্জেটিক ট্রান্সফারের জন্য। GLUT3 ব্রেন, কিডনি, প্লাসেন্টা, এখানে কেন লাগছে এনার্জেটিক ট্রান্সফরমেশন? ওদের মধ্যে অলরেডি স্টোরড হয়ে আছে গ্লুকোজ। ব্রেন যদি গ্লুকোজ না পায় কাজ করতে পারবে না, অলরেডি ওর মধ্যে গ্লুকোজ স্টোরড হয়ে আছে। তা সত্ত্বেও ব্লাড থেকে ওর গ্লুকোজ নিতে লাগছে। That's why they require active transport of the glucose transporter by help of this glucose transporter. তাহলে কোন টিস্যুতে কোন গ্লুকোজ ট্রান্সপোর্টার? SGLT1. Mainly SGLT1 is responsible for uptake of the glucose from lumen to the intestinal epithelial cell by small intestine and kidney. Active uptake and reabsorption of the glucose. ঠিক আছে? হার্ট, স্কেলিটাল মাসল, অ্যাডিপোজ টিস্যু কাজ করছে কি? GLUT4 ইনসুলিন স্টিমুলেট করছে, সেখানে আপটেক অফ দ্য গ্লুকোজ, ইনসুলিন হরমোন সিক্রেট করছে ব্লাডে, নিচ্ছে, সেটা হার্ট, স্কেলিটাল মাসল, অ্যাডিপোজ টিস্যুকে গ্লুকোজ নেওয়ার জন্য এনহ্যান্স করছে। তার মাধ্যমে গ্লুকোজ ট্রান্সপোর্টার 4-এর মাধ্যমে। তাহলে এইটা পড়ে নেবে। এইটা হয়ে গেল মেইন মেকানিজম অফ দ্য ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ দ্য গ্লুকোজ। তাহলে আমার ফিজিওলজি অফ ডাইজেশন অফ কার্বোহাইড্রেট আজকে কমপ্লিট করে দিলাম। পুরো মেকানিজমটা বুঝেছো তো? প্রথমে পলিস্যাকারাইড, ব্রেকেজ oligosaccharide, then ultimately it will be broken in monosaccharide and ultimately absorbed, then go to the blood, then go to different tissues and stored as the mainly stored as glycogen in the liver, and other brain, kidney and other tissues they stored will be for the future function. ঠিক আছে? তাহলে ক্লিয়ার? এটা একটু দেখে নিবে। আচ্ছা, এই যদি গ্লুকোজ বা কার্বোহাইড্রেট ডাইজেস্টিং এনজাইমসগুলো আমার ইন্টেস্টিনে ঠিকঠাক সিক্রেট না হয়, কী হবে? ল্যাকটোজ ইনটলারেন্স, দুধ জাতীয় খাবার খেতে পারবো না, ল্যাকটেজ সিক্রেটেড হচ্ছে না, তাহলে কী হবে? দুগ্ধ জাতীয় খাবার খেলেই অ্যাসিডিটি হবে বা বমি হবে বা প্রচণ্ড ডিসেন্ট্রি হবে। দিস ইজ ইজ কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ দ্য এনজাইম ল্যাকটেজ। ল্যাকটেজ যদি ডেফিসিয়েন্সি হয়, ডিউ টু দিস ল্যাকটোজ গেটস অ্যাকুমুলেটেড ইন দ্য গাট where it is a substrate for bacterial fermentation, এবং ব্যাকটেরিয়া ল্যাকটোজটাকে ফার্মেন্ট করবে, ইনফেকশন হবে, আলটিমেটলি ডিসেন্ট্রি হবে। না ক্লাস দুটো বেজে গেছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। Ma'am, could you show this slide from active transport? Because of sunlight it was not কোনটা?